বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে কি কারণে এবং গোটা দেশের মানুষের কাছেও এটা একটা প্রশ্ন, কি পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি, তার শর্ত কি ছিল, যুক্তি কি ছিল, এই সমস্ত নানা প্রশ্ন উঠে আসছে। অনেকে মনে করছেন সরকারকে এই ধরনের প্রশ্ন করার অর্থ বোধহয় দেশের বিরোধিতা, কিন্তু তা কি? বোধহয় তা নয়। মানুষ তো জানতে চাইতেই পারেন, দেশের স্বার্থ, দেশের প্রতি তাদের ভালোবাসা থেকে মানুষের মনে এই প্রশ্ন আসতেই পারে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে ঠিক আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সৌম্য বন্দ্যোপাধ্যায়। সৌম্যদা, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেস যথেষ্ট সোচ্চার এবং অন্য বিরোধী দলগুলোও জানতে চাইছে যে সমস্ত মানুষের, দেশের মানুষের আবেগ নিয়ে যে একটা লড়াই শুরু হয়েছিল, সেটা এখন কোন পর্যায়ে রয়েছে, ঠিক কি কি পরিস্থিতিতে এই বিরতি ঘোষণা করা হলো, এবং যেভাবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একের পর এক তীর দাগা হচ্ছে ভারতের উদ্দেশ্যে, নানা রকম ভাবে একটা কোথাও একটা ফেস লস হচ্ছে এবং তার কোনো প্রতিকার, তার কোনো জবাবও কিন্তু সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে ঠিক কি অবস্থা রয়েছে? সোফিয়া, তুমি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছো এবং খুবই সঙ্গত, প্রতিটি প্রশ্নই খুবই সঙ্গত। আমাদের প্রত্যেকেরই, আমাদের মানে দেশের মানুষের প্রত্যেকেরই এই প্রশ্নগুলো তাদেরকে হন্ট করছে, করার কারণও আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের দেশে গত 11 বছর ধরে যে রাজত্বটা চলছে, তাতে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করে তার জবাব পেয়েছে এরকম কিন্তু দেখা যায়নি। আর প্রশ্ন করারই অধিকারটা আস্তে আস্তে একদম শেষ হয়ে গেছে। এই প্রশ্নগুলো করার সব থেকে বড় যে ফোরাম, সেটা পার্লামেন্ট অফ ইন্ডিয়া। সেই পার্লামেন্ট ইন্ডিয়াতে আজ পর্যন্ত যতগুলো ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে যতগুলো ঘটনা ঘটেছে, আমি এই লেটেস্ট ঘটনাটাকে ধরেই বলছি, অর্থাৎ যুদ্ধ বা সংঘাত, সংঘর্ষ যাই বলি না কেন, লড়াই, এটাকে ধরেই বলছি যে যতগুলো ঘটনা ঘটেছে যেগুলো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, তার একটি প্রশ্নেরও আমরা উত্তর পাইনি এবং একটি প্রশ্ন নিয়েও কিন্তু পার্লামেন্টে আজ পর্যন্ত আলোচনা হয়নি। আমরা যদি দেখি যে 2019 সালের পুলওয়ামা, তা নিয়ে কোনো আলোচনা হয়নি। বালাকোট স্ট্রাইক হয়েছে, তা নিয়ে কোনো আলোচনা হয়নি। উরি স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কোনো আলোচনা হয়নি। আমরা 2020 সালে গালোয়ানে চীনা আগ্রাসন, সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আলোচনা তো দূরের কথা, পার্লামেন্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি ইউনানিমাসলি ডিসাইডেড টু ভিজিট দোজ এরিয়াস যাদেরকে পারমিশন দেওয়া হয়নি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দেয়নি, এবং পার্লামেন্টে একদিনের জন্য কোনো আলোচনা হয়নি। এবারে এখনো পর্যন্ত পেহেলগামের পর থেকে কন্টিনিউয়াসলি ডিমান্ড করা হচ্ছে, বিরোধীরা করছে যে পার্লামেন্টে স্পেশাল সেশন ডাকো, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী হাজির থাকুন। কিন্তু প্রধানমন্ত্রী দুটো সর্বদলীয় বৈঠক দেখে একটিতেও হাজির থাকলেন না। একটাই চলে গেলেন বিহারটায়, দ্বিতীয়টায় দিল্লিতে থেকেও তিনি উপস্থিত হলেন না। এবং পার্লামেন্টের জয়েন্ট পার্লামেন্টারি সেশন ডাকা হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, 3 দিন 4 দিন বা 2 দিনের জন্য ডাকা হবে কিনা, এই নিয়ে আলোচনা করা হবে কিনা, সে বিষয়ে কিন্তু সরকার এখনো পর্যন্ত একটি মন্তব্য করেনি। হ্যাঁ ডাকবো বা ডাকবো না, বা ডাকা হতে পারে কি ডাকা হবে না, কোনো মন্তব্য করেনি। গোটা বিষয়টা সম্পূর্ণভাবে যেটা হচ্ছে একটা ছায়ার সঙ্গে কুস্তি, যেটা বলে না, যে পাথরের কাছে তুমি কোনো প্রশ্ন করছো, পাথরের কাছ থেকে কোনো জবাব নেই, ঠিক সেই রকম হচ্ছে। একটা মনোলগ চলছে, এবং যে মনোলগটা গত 11 বছর ধরে আমরা দেখে আসছি, মন কি বাত নাম করে রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি তাদের যে সম্ভাষণ বা ভাষণ, সেইটাই প্রধানমন্ত্রী দিয়ে তার দায়িত্ব খালাস। যার ফলে এই যে এতগুলো প্রশ্ন, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবিরতির ঘোষণা কেন ডোনাল্ড ট্রাম্প করছেন, নাম্বার 1, তার কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। প্রধানমন্ত্রী যেটা বলেছেন জাতির প্রতি ভাষণে, যে এসা মার মেরেছি আমরা, যে বাধ্য হয়ে তারা 4 দিনের মধ্যে হাতে পায়ে ধরে আমাদের কাছে পাকিস্তান বলেছে, বাবা এবারে ক্ষমা দাও, এবারে রফা করো, যুদ্ধবিরতি ঘোষণা করো, আমরা তখন সেটা মেনে নিয়েছি। এটা যদি ধরেও নিই যে প্রধানমন্ত্রী সত্যি কথা বলছেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি ক্রেডিট নেওয়ার জন্যে তিনি অসত্য কথা বলছেন, তাহলে তার একটা মীমাংসা হওয়া উচিত, কোনটা সত্যি কোনটা মিথ্যে। ইন্টারেস্টিং, দেখো ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, সেই একই দিনে তার যে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও একই দিনে আর একটা আরো বেশি মারাত্মক কথা বলেছেন। সেই মারাত্মক কথাটা, এই আমরা যুদ্ধবিরতির ঘোষণায় চাপ দিয়েছি
বাণিজ্যের জন্য ট্যারিফ ঠিক করব, তোমাদের সঙ্গে বাণিজ্য করব, অনেক সস্তায় মালপত্র কিনবো, এই সমস্ত বলা ছাড়াও যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে তৃতীয় কোনো দেশে সার্বিক সমস্ত বিষয় নিয়ে ভারত এবং পাকিস্তান আলাপ আলোচনা করবে, সেই জিনিসটার যে উদ্যোগ সেইটা নেওয়া হচ্ছে এবং এটা একটা সম্ভাবনা তিনি দেখিয়েছেন। অর্থাৎ যে থার্ড পার্টি ইন্টারভেনশন ইন জম্মু কাশ্মীর অ্যাফেয়ার্স, যেটা এত বছর ধরে আমরা আটকে এসেছি, আমরা অস্বীকার করে এসেছি, সেইটাকে কিন্তু উস্কে দিয়েছেন। অর্থাৎ তারা যে আগ্রহী, সেই আগ্রহটার কথা তারা জানিয়েছেন। এখন ইন্টারেস্টিংলি তুমি দেখো, আমরা এই মোদি জমানাতে আমরা কি কি দেখেছি। যখন ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যখন আন্তর্জাতিক সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টাইম বলছি সব থেকে বড়তর, তারা যেটা করেছে, তাদের রিপোর্টে ভারতের মানবাধিকার লঙ্ঘন, ভারতের সাংবাদিকতার বিরুদ্ধে যে আক্রমণ, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা চলে গেছে যেটা, এবং ক্রমশ আমরা নিম্নগামী, সেইটার বিষয়ে যে সমস্ত রিপোর্ট এসছে, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক রিপোর্টে, এবং সেগুলো খুব হেলিতালি সংগঠন নয়, ইউনাইটেড নেশনসের সংগঠনের পক্ষ থেকেও যে সমস্ত অভিযোগ করা হয়েছে, ভারত কিন্তু সুমোটো কারুর কোনো দাবি ছাড়াই অত্যন্ত কড়া ভাষায় সেগুলোকে খণ্ডন করেছে, রিজয়েন্ডার দিয়েছে এবং বিবৃতি দিয়ে সরকারের পক্ষ থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রক থেকে, বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে সেগুলো অসত্য, তারা জানে না, তারা ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, সমাজ, সংস্কৃতি, রাজনীতি এই বিষয়ে কোনো জ্ঞান নেই, তারা অর্বাচীনের মতন মন্তব্য করেছে, ইন্ডিয়া রিজেক্টস দোজ থিংস, এইভাবে আমরা বারবার বিবৃতি দিয়ে এসেছি। অথচ এত বড় একটা দাবি, এবং একবার নয়, দুবার নয়, তিনবার প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি করেছেন, মার্কো রুবিও সেই দাবি করেছেন, তা সত্ত্বেও কিন্তু neither the Prime Minister of India nor the Foreign Minister of India কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুমোটো তার বিরোধিতা করেনি, সেটা অসত্য বলেনি, যেটা বলেছে সত্য নয়, সেটা আমাদের প্রশ্নের জবাবে বলেছে। প্রেস কনফারেন্স হয়েছে, সাপ্তাহিক ব্রিফিং হয়েছে, সেই সাপ্তাহিক ব্রিফিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তারা বলেছে কিসের এত ভয় সোফিয়া, আমি তো বুঝতে পারছি না কিসের এত ভয়। তার মানে কি কোথাও কোনো একটু কিছু আছে, বা সত্যতার কিছু বিকিরণ আছে যে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন, মার্কো রুবিও যা বলেছেন, যা আমেরিকা ক্লেম করে আসছে এতদিন ধরে এবং প্রকাশ্যে ক্লেম করছে, একাধিক ফোরামে ক্লেম করছে, তাহলে সেটা কি সম্পূর্ণভাবে অসত্য নয়? উদ্যোগটা কি তাদের ভেতর থেকে এসছে? এরই পিঠে যে প্রশ্নটা উঠে আসে, যে যুক্তিটা উঠে আসে, এই নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত 1972 সালের সিমলা এগ্রিমেন্টের বিরোধিতা করে চলে আসছে তাদের ঘোষিত নীতি যে সিমলা এগ্রিমেন্ট ওয়াজ ওয়াশ আউট। ইন্দিরা গান্ধী তিনি বিজয়ীর অবস্থায় ছিলেন, যেখান থেকে তিনি সম্পূর্ণভাবে পিওকে দখল করে নেওয়ার মতন জায়গা ছিলেন, সেইটা না করে যেখানে পাকিস্তান বাংলাদেশে পর্যুদস্ত হয়ে তারা সারেন্ডার করেছে, তা সত্ত্বেও তিনি কেন সিমলা চুক্তি গেলেন? কেন তিনি যে এই দখল করা যেখানে অ্যাডভান্স ফোর্সকে কেন তিনি পিছিয়ে এসে সিজফায়ার ঘোষণা করলেন? কোন উদ্যোগ ছিল, কি কারণ ছিল, কোন যুক্তি ছিল? এই ব্যাপারটা তো সমালোচনা করে আসছে বিজেপি, আজকেও তাই করেছে, এখনো পর্যন্ত তাই করছে। সেই একই যুক্তিতে তাহলে যখন পাকিস্তানের মাজা, কোমর, শরীর ভেঙে দিয়েছি আমরা, যে দাবি যে আমরা একই দিনে 9টা জায়গাতে এবং তারপরে আরো অনেকগুলো জায়গাতে, ইনক্লুডিং যেটা কি বিভিন্ন মহল থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের পারমাণবিক অস্ত্র সম্ভারটাও একটা বিপদের, একটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। আমরা যেভাবে তাদেরকে নতজানি করিয়েছি, এত মার দিয়েছি যে তারা হাতে পায়ে ধরে আমাদের কাছ সঙ্গে ভিক্ষা করছে যে যুদ্ধবিরতি করো, আমাদের ক্ষমা দাও। কেন মানল? কেন 4 দিনের মাথায় 1947 থেকে এই 2025 পর্যন্ত 5বার লড়াই হয়েছে পাকিস্তানের সঙ্গে? 47-এ হয়েছে, 65-তে হয়েছে, 71-এ হয়েছে, 99-এ হয়েছে, এবার হলো। কোনোদিন কিন্তু 4 দিনে যুদ্ধবিরতি ঘোষণা হয়নি। কোনোদিন কিন্তু এত দ্রুত একটা যুদ্ধের সাময়িক মীমাংসা হয়নি, শেষ হয়ে যায়নি। সেটা করার কৃতিত্ব দেখালেন নরেন্দ্র মোদী, যিনি দর্দণ্ড প্রতাপ, যিনি পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছেন, শুইয়ে দিয়েছেন, একের পর এক বিমানবন্দর তিনি ভেঙে দিয়েছেন, তিনি এতগুলো সন্ত্রাসবাদীদের
আস্তানা গুড়িয়ে দিয়েছেন, পাকিস্তান ভয়ে জবুতবু হয়ে গেছে, তারা হাতে পায়ে ধরছে, কেন তুমি তাহলে মানলে? কোন যুক্তিতে তাহলে মানলে? তাহলে সেই যুক্তিটা কি বাইরের কারুর চাপে? বাইরের যদি চাপ না থাকে তাহলে কেন এটা মেনে নেওয়া হলো? এই প্রশ্নগুলো যে করবে গভর্নমেন্টকে, যারাই করুক না কেন, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টেরিয়ান যারা করুক না কেন, তার তো কোনো উপায় নেই, কারণ সেই প্রশ্ন করার অধিকারই নেই, কাউকে দেয়া হয়নি। গত 11 বছর ধরে পার্লামেন্টে কোনো প্রশ্নের জবাব তিনি দেননি, তাকে প্রশ্ন করারও কোনো অধিকার তিনি কাউকে দেননি, কোনো এমপি কেও দেননি, কোনো মন্ত্রীকেও দেননি। তাহলে তিনি এটা কেন দেবেন? সুতরাং যে বিরোধীরা যে চাপটা দিচ্ছে সেই চাপটা ওই অরণ্যের রোদনই থাকবে। প্রধানমন্ত্রী তিনি মানবেন না, তিনি ডাকেননি আজ পর্যন্ত সর্বদলীয়, তৃতীয় সর্বদলীয় বৈঠক ডাকবেন কিনা, সেখানে জবাব দেওয়ার মতন অবস্থায় তিনি থাকবেন কিনা সেটা নির্ভর করবে পরবর্তী ভূমিকার উপরে। কিন্তু পার্লামেন্ট তিনি আজ পর্যন্ত যে কারণে ন্যাশনাল সিকিউরিটি জন্য যে পার্লামেন্টে, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতার বা সদস্যদের তাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার কথা, তিনি দায়িত্ববান, তার এটা দায়বোধ যেটা দেওয়ার, সেই জিনিসটা যিনি মানেননি, তিনি এবারেও যে মানবেন বলে আমি বিশ্বাস করি না, মানি না। এবং সেটা না করার জন্য যা যা করার দরকার সেটা অলরেডি শুরু হয়ে গেছে। 4 দিনের এই যুদ্ধটা যুদ্ধ জয় হিসেবে সারা দেশে পালিত হচ্ছে। বিজেপি 11 দিনের কর্মসূচি নিয়েছে, তিরঙ্গা যাত্রা। তুমি দেখবে যে এমন কোনো রাজ্য নেই যেখানে এই নিয়ে হইচই হচ্ছে, এবং বিভিন্ন মিডিয়াতে, সমস্ত দেশের মিডিয়াতে সেগুলো ফলাও প্রচার হচ্ছে, এবং এই প্রচারটা এমনভাবে হচ্ছে যে আমরা জয়ী হয়েছি, আমাদের বিজয় গাথা এটা, এবং সেইটা করে তিনি পার পেতে চাইছেন সমস্ত প্রশ্নকে কার্পেটের তলায় দিয়ে দিয়ে। এটা তার চরিত্র। 11 বছর ধরে তিনি এই চরিত্রটাই বিভিন্নভাবে প্রকাশ করে আসছেন। তিনি মনে করেন তিনি একাই গালিভার, বাকি দেশের 140 কোটি লোক তারা লিলিপুট, তিনি সবার থেকে বেশি আর সবার থেকে উঁচু, তাকে প্রশ্ন করার অধিকার কারণ নেই, তিনিও জবাবদিহিতে বাধ্য নন। আমরা এটাই দেখছি এবং এটাই দেখব। সুতরাং যে প্রশ্নগুলো তুমি করলে একগাদা প্রশ্নে, সেগুলো অমীমাংসিতই থেকে যাবে, হয়তো আমরা জানতে পারবো না। সোফিয়া।